ক্লাস 12 সেমিস্টার 3 চ্যাপ্টার 3 এই যে অধ্যায়টি সমকালীন বিশ্বে নিরাপত্তা ধারণা এই অধ্যায় থেকে তোমাদের জন্য আজ 30টি এমসিকিউ প্রশ্ন আলোচনা হবে। এটা তোমাদের জন্য 12তম যে অংশ, মানে এই অধ্যায়ের 12তম অংশের 30টি এমসিকিউ প্রশ্নের আলোচনা। প্রথমে আছে এইচআইভি এর পুরো কথা কি? এইচআইভি এর পুরো কথা হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। কত খ্রিস্টাব্দে এইডস মহামারীর সূচনা ঘটেছিল? 1981 খ্রিস্টাব্দে এইডস মহামারীর সূচনা হয়েছিল। কত সালে জাতিপুঞ্জ কর্তৃক এইডস মহামারীকে বৈশ্বিক সংকট বলে উল্লেখ করা হয়েছে? 2001 সালে। 1981 খ্রিস্টাব্দে কোন দেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিকে সর্বপ্রথম এইডস রোগটিকে শনাক্ত করে? মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম 1981 খ্রিস্টাব্দে এইডস রোগটাকে শনাক্ত করেছিল। কোভিড-19 রোগটির উদ্ভব ঘটে চীনের কোথায়? উহান শহরে। কত সালে কোভিড-19 রোগটি একটি প্রাণঘাতী রোগ হিসাবে আত্মপ্রকাশ করে? 2019 খ্রিস্টাব্দে বা সালে। তোমরা সবাই জানো। কোন দিনটিকে প্রতি বছর আন্তর্জাতিক দরিদ্র দূরীকরণ দিবস হিসাবে পালন করা হয়? 17 অক্টোবর দিনটিকে প্রতি বছর আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। কোন সালটিকে জাতিপুঞ্জ প্রথম দারিদ্র দূরীকরণ দিবস হিসাবে চিহ্নিত করেছিল? 1997 খ্রিস্টাব্দ থেকে 2006। এই যে সালগুলোকে জাতিপুঞ্জ প্রথম দারিদ্র দূরীকরণ দিবস হিসাবে চিহ্নিত করেছিল। কত খ্রিস্টাব্দে ডেনমার্কের কোপেনহেগেনে সামাজিক উন্নয়ন সম্পর্কিত বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড সামিট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অনুষ্ঠিত হয়? 1995 খ্রিস্টাব্দে। অতি অল্প সময়ে কোনো নির্দিষ্ট জনসংখ্যার বৃহৎ অংশের মধ্যে কোনো রোগের বিস্তার ঘটাকে কি বলে? বলে তোমার হচ্ছে মহামারী। উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলির দারিদ্রতা বৃদ্ধির প্রধান কারণ কি? বিপুল জনসংখ্যা। এই যে উন্নয়নশীল দেশ ও অনুন্নত দেশ যেগুলো রয়েছে সেগুলোতে জনবিস্ফোরণ হয়। এই জনবিস্ফোরণ হওয়ার জন্য প্রচুর মানুষ খাদ্যের অভাবে মারা যায়। তো খাদ্যের অভাবে যদি মারা যায় সেখানে মানুষ, তাহলে মানুষ চাকরি বাকরি করবে কি করে বা পাবে কি করে? সেখানে সরকার তো এতটাই দুর্বল এই জনবিস্ফোরণের কারণে। এখন বিশ্বে এমন অনেক দেশ রয়েছে। মহামারী বা এপিডেমিক শব্দটির উৎপত্তি ঘটেছে গ্রিক শব্দ কোথা থেকে? ঘয়ের দাগেরটা অ্যান্সার ক ও খ উভয়ই ঠিক। কয়ে আছে এপি, ক্ষয়ে আছে ডেমস। পরেই আছে এপি শব্দের অর্থ কি? উপরে। ডেমস শব্দের অর্থটা কি? মানুষ। তাহলে মানুষের উপর যে আকস্মিক কোনো রোগের প্রাদুর্ভাব দেখা দিলে তাকে বলা হবে তোমার মহামারী। কোন সংস্থা অনুযায়ী মহামারী বলতে বোঝায় কোনো নির্দিষ্ট এলাকার জনসংখ্যার উপর আকস্মিকভাবে কোনো রোগের ব্যাপক প্রাদুর্ভাব? কোন সংস্থা সেটা নির্ণয় করে? সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন যে সংস্থাটি আছে সেই সংস্থাটি মহামারী বলতে কি বোঝায় সেটা ব্যাখ্যা করে থাকে। জনসমাজের ভীতিজনক চ্যালেঞ্জ হিসাবে উপস্থিত হয়েছে কি? সবকটি। কি কি? এইডস তোমরা জানো, ইবোলা, সার্স। ইবোলা একটা ভাইরাস। এই ভাইরাসটা শরীরের যে তরল যেমন থুতু, লালা, বীর্য, রক্ত, বমি, মল এগুলো স্পর্শ করলেই এই ভাইরাসটা ছড়িয়ে পড়ে মানবদেহে। এগুলো সাধারণত বাদুড়, শিম্পাঞ্জি এইসব যে জন্তু জানোয়ার আছে তাদের থেকেই মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। এই রোগটির মর্টালিটির হার 50%, মানে 100 জনের মধ্যে 50 জন অবশ্যই মারা যাবে। এতই খতরনাক একটি মহামারী। এই ইবোলা মহামারীটি 1976-77 সাল নাগাদ কঙ্গোতে দেখা দিয়েছিল। তারপরে আছে সার্স। সার্স রোগটি তোমার চীনে দেখা দিয়েছিল। এইটা সাধারণত ফুসফুসে একটা সংক্রামক ব্যাধি, যেটাকে আমরা সার্স নামে চিনি বা জানি।
পরে কোশ্চেন, দক্ষিণ আফ্রিকার দেশগুলিতে অপ্রথাগত নিরাপত্তার ক্ষেত্রে কোন মহামারীর প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে? বর্তমানে ওইসব এলাকাতে HIV এইডস যেটাকে বলা হয় সেটা বিশাল পরিমাণে আকার ধারণ করেছে। এইটা এমনকি আমাদের পশ্চিমবঙ্গেও প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, কিন্তু কেউ জানতে পারছি না, এগুলো গোপনে গোপনে রাখা হয়। বর্তমানে মহামারী রূপে দেখা দিচ্ছে এমন একটি রোগের নাম HIV, যেটাকে আমরা এইডস বলছি। মহামারী নির্দিষ্ট জনসংখ্যা থেকে বিপুল জনসংখ্যার মধ্যে ছড়িয়ে পড়ছে। ক আর খ উভয়েই ঠিক। কয়ে আছে আকস্মিকভাবে, ক্ষয়ে আছে দ্রুত হারে। এই আকস্মিক এবং দ্রুত হারে মহামারী নির্দিষ্ট জনসংখ্যার মধ্যে, বিপুল জনসংখ্যার মধ্যে ছড়িয়ে পড়ছে। অনেকের মতে দারিদ্র শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ পাউপেরিটাস থেকে। এই দারিদ্র শব্দটি ল্যাটিন শব্দ, এই পাউপেরিটাস এটি একটি ল্যাটিন শব্দ, এখান থেকে দারিদ্র শব্দটি উৎপত্তি হয়েছে। কোনো ব্যক্তির বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য প্রভৃতি মৌলিক চাহিদাগুলি পূরণের অক্ষমতাকে কি বলা হয়? বলা হয় দারিদ্র। এগুলো না পেলেই মানুষ দরিদ্র। তার জন্য আমাদের ভারতবর্ষের সরকার বিনা পয়সায় রেশন, মাঝে মাঝে বস্ত্রদান, থাকার জায়গা না পেলে সরকারি বাসস্থান দেওয়া হয়। তারপরে যেন সরকারি বিনা খরচায়, বিনা বেতনে শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যবস্থা করেছে সরকার আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে। কার মতে দারিদ্র প্রাকৃতিক নয়, এটি মানব সৃষ্ট? নেলসন ম্যান্ডেলা এই উক্তিটি করেছেন। প্রভার্টি অ্যান্ড ফেমিনিজম অ্যান্ড এন্টাইটেলমেন্ট অ্যান্ড ডিপ্রিভেশন এই গ্রন্থটির লেখককে অমর্ত্য সেন। দারিদ্র সৃষ্টির একটি আর্থিক কারণ হল কি? সম্পদের অসম বন্টন। সম্পদ যদি সমানভাবে বণ্টিত হতো তাহলে মানুষ আর দারিদ্র বা দরিদ্র গরিব থাকতো না। আর সম্পদকে যখনই পুঁজিতে রূপান্তরিত করা হচ্ছে তখন সমাজে দারিদ্রতা অবশ্যই আসবে। তবে ভারতের সংবিধানে এই সম্পত্তির অধিকারটাকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে একটা সাধারণ অধিকারে পরিণত করা হয়েছে, যাতে দারিদ্র যে জিনিসটা ভারতবর্ষে না দেখা দেয়, যাতে সম্পদের অসম বন্টন না হয়। দারিদ্র্যের সামাজিক কারণ কি? উপরের সবকটি। উচ্চমানের শিক্ষার অভাব, সার্বজনীন শিক্ষালাভের সীমাবদ্ধতা, নিরক্ষরতার অতিরিক্ত হার, এগুলো সবই দারিদ্র্যের সামাজিক কারণ। উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে না, সার্বজনীন শিক্ষা যেটা সেটা গ্রহণ করতে পারবে না, নিরক্ষরতা অতিমাত্রায় তখন বৃদ্ধি পাবে। এগুলো দারিদ্রতার অন্যতম সামাজিক কারণ। দারিদ্র্যের কোন কারণের জন্য কৃষি ব্যবস্থা, ফসল উৎপাদন প্রভৃতি ব্যাপকভাবে প্রভাবিত হয়? পরিবেশগত কারণ। যদি পরিবেশই না ঠিক থাকলো তাহলে কৃষি ভালো হবে না। যদি জলবায়ু প্রতিকূল হয় তাহলে কৃষি ফসল ভালো হবে কি? হবে না। এটা মনে রাখতে হবে, আমাদের ভারতবর্ষের যে অর্থব্যবস্থাটা সেটা কৃষি নির্ভর। সেখানে পরিবেশকে অবশ্যই ঠিক রাখতে হবে, তাহলেই কৃষি এবং ফসল ভালো উৎপন্ন করা যাবে। কোনো ব্যক্তির বেঁচে থাকার জন্য মৌলিক প্রয়োজনীয় জিনিসের অভাবকে কি বলে? চরম দারিদ্র্য। উন্নয়নশীল দেশগুলিতে ব্যক্তির দৈনিক আয়ের উপর ভিত্তি করে একটি মাপকাঠি নির্ধারণ করা হয়, তাকে কি বলে? দারিদ্র রেখা। এটাকে আমরা মাথাপিছু আয় হিসাবেই জানিও চিনি। 2022-23 আমাদের ভারতবর্ষের মাথাপিছু আয় ছিল 1,72,000 টাকা প্রতি বৎসর মাথাপিছু আয়। দরিদ্র রেখার নিচে বসবাসকারী ব্যক্তিদের কি বলা হয়? বিলো প্রভার্টি লেভেল। তোমরা অনেকেই জানো BPL, অনেকের BPL কার্ড রয়েছে, যার মাধ্যমে খাদ্যদ্রব্য, রেশন থেকে তেল, এগুলো সমস্ত জিনিস পাওয়া যায়। BPL বিলো প্রভার্টি লেভেল। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় পদ্মা ভাঙনে বহু বসতবাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে এবং সেখানকার মানুষ অন্যত্র গমন করছে। এটি কি ধরনের অভিবাসনের উদাহরণ? এটা হচ্ছে পরিবেশগত অভিবাসনের উদাহরণ।
অনেক টাইপের যে অভিবাসন রয়েছে সেই অভিবাসনের মধ্যে একটি হচ্ছে পরিবেশগত অভিবাসন বা মাইগ্রেশন। এখানে হচ্ছে মানুষ তার প্রাকৃতিকগতভাবে বাসস্থান না থাকার জন্য তারা অন্যত্র চলে যাচ্ছে। ঠিক আছে, এইটা গেল তোমার এই সমকালীন বিশ্বের নিরাপত্তার যে অধ্যায়, সেখান থেকে 12তম অংশের 30টি এমসিকিউ প্রশ্ন আলোচনা। দেখবে, পড়বে, আলোচনা বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বিষয়গুলো বোঝানোর জন্য বা জানানোর জন্য। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।